আজকে ফয়সালা হয়ে থাকবে, হয় নিজের মা বাবাকে বেছে নাও অথবা স্ত্রীকে। দোটানায় দাঁড়ানো ছেলেটি এমন কথা বলল যে ঘরে শান্তি ছেয়ে গেল। শেষ পর্যন্ত এমন কি সমাধান বের করল ছেলেটি? সকাল সকাল শালিনী রান্নাঘরে দ্রুত কাজ সারতে লাগল। চুলোয় সবজি চড়ানো ছিল, তাওয়ায় পরোটা শেখা হচ্ছিল, হাত দ্রুত চলছিল। তার প্রতিটি নড়াচড়ায় একটা অদ্ভুত অস্থিরতা ছিল। শারীরিকভাবে সে এখানেই ছিল, কিন্তু মন অন্য কোথাও ছিল। পাশের ঘরে তার শাশুড়ি আশা দেবী বিছানায় উঠে বসল। কুকারের সিটি এবং বাসনপত্রের আওয়াজ তাকে জাগিয়ে দিয়েছিল। তিনি দেয়াল ঘড়ির দিকে দেখলেন, মাত্র 6:30 বেজেছিল। কপালে হালকা ভাঁজ পড়ল। আজ রবিবার, আর রবিবার তো আমাদের বাড়িতে 11টার আগে কেউ জলখাবার খায় না। তাহলে বউ এত সকাল সকাল? কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই ছিল। অন্যদিকে মনোহর লালজি নিজের চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলেন। খবর পড়ায় পুরোপুরি মগ্ন। কিছুক্ষণ পরই শালিনী কাজ সেরে ঘরে চলে গেল এবং তৈরি হয়ে তার শাশুড়ির ঘরে ঢুকল। সে প্রথমে শাশুড়িকে এবং তারপর শ্বশুর মশাইয়ের পায়ে হাত দিল। মাজি, বাবুজি, তার স্বরে ইতস্তত ভাব স্পষ্ট ঝলকে উঠছিল। আমি আমি আজ বাপের বাড়ি যাচ্ছি। আশা দেবীর ভ্রু কুঁচকে গেল এবং মনোহর লালজি খবরের কাগজ নিচে রেখে দিল। দুজনের চোখ একসাথেই শালিনীর ওপর আটকে গেল। কেন? 1 সপ্তাহ তো হয়নি যখন তুই বাপের বাড়ি থেকে হয়ে এলি, তাহলে আজ সেখানে যাওয়ার কি এমন প্রয়োজন এসে পড়ল? আশাদেবী প্রশ্ন করল। শালিনী একটু স্পষ্ট করল, আসলে মায়ের শরীরটা ঠিক চলছে না। বাবা একা সবকিছু সামলাচ্ছেন। খাবার তো তিনি কোনো মতে রান্না করছেন। ভাবলাম আজ গিয়ে বাড়ির বাকি কাজগুলো সামলে নেব। মায়ের ওষুধ আর টেস্ট রিপোর্টও নিয়ে আসতে পারবো। কোনো জবাব আসলো না। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। শালিনীর ঠোঁট কিছু বলার জন্য নড়ে উঠল, কিন্তু শব্দ মাঝ পথে আটকে গেল। শাশুড়ির নীরবতা সে খুব ভালো করেই চিনত। এই নীরবতা অসম্মতির চেয়েও বেশি ভারী হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন কোনো জবাব পেল না, তখন অস্বস্তি নিয়ে বলল, আচ্ছা মাজি, আমি জলখাবার বানিয়ে রেখে দিয়েছি। দুপুরের জন্য সবজিও তৈরি আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না। এত বলার পরেও কেউ কিছু বলল না, তাই শালিনী চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। এদিকে আশা দেবী আর মনোহর লালজি একে অপরের দিকে তাকাতে লাগল। আমাদের বড় ভুল হয়ে গেল। আশা দেবী একটা ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে বলল, নিজের শহরের মেয়েকে নিজের বউ করে এনেছিলাম। যখনই মন হয় মুখ তুলে বাপের বাড়ি চলে যায়। শ্বশুর বাড়িতে যেন একটা হোটেল হয়ে গেল। যখন মন চাইবে এসো, যখন মন চাইবে চলে যাও। মনোহর লালজিও সাই দিল এবং রাগে খবরের কাগজ মুড়ে বলল, এই বউদেরকে যত মাথায় তোলা হয় ততটাই তারা চড়ে বসে। গতবার গিয়ে 1 সপ্তাহ পূর্ণ হয়নি, আবার বাপের বাড়ির প্রস্তুতি। আজ যদি যায় তো চলে আসুক, কিন্তু এরপর থেকে বউকে বুঝিয়ে বলো। আশাদেবীর চোখে এখন বিরক্তির সাথে সাথে রাগও দেখা যাচ্ছিল। তিনি মনোহর লালজির কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলছেন আপনি, বউয়ের লাগাম টেনে রাখতে হবে। এভাবে রোজ রোজ বাপের বাড়ি যাওয়া আমাদের এখানে চলবে না। ও তো এখন বউ নয়, কোনো অতিথি হয়ে গেল। দুদিন এখানে তো তৃতীয় দিন সেখানে। তারপর মনোহর লালজি বলল, আর সেই নিখিল, সেও তো কিছু বলে না। হয়তো বউয়ের সামনে কিছু বলার সাহসই নেই তার। স্ত্রৈণ কোথাকার। ওদিকে শালিনী নিজের ঘরে বিছানায় বসেছিল, কিন্তু তার মন বাপের বাড়িতেই পড়েছিল। তার গালে গরম জল চুপচাপ বয়ে চলছিল। প্রতিবার এটাই তো হতো, বাপের বাড়ি যাওয়ার কথা তুলতেই ঘরে উত্তেজনার দেয়াল খাড়া হয়ে যেত। তার একমাত্র ভাই তো এখন আমেরিকায় ছিল। গত বছরই কোম্পানি তাকে 3 বছরের চুক্তিতে পাঠিয়েছিল। তার অনুপস্থিতিতে বাবা মায়ের দায়িত্ব সামলানোর ভার শালিনীর ওপরেই তো ছিল। কখনো মায়ের শরীর খারাপ, কখনো বাবার। আমি যদি না দেখি তো কে দেখবে? চোখ থেকে পড়া অশ্রু তার কোলের ওপর রাখা ওড়না ভিজিয়ে দিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ব্যাগ ওঠালো, স্কুটারের চাবি নিল এবং বেরিয়ে পড়ল। নিখিল তখনও নিজের ঘরে ঘুমিয়েছিল। শালিনী তাকে রাতেই বলে দিয়েছিল যে সে বাপের বাড়ি যাচ্ছে। নিখিল শুধু এতটুকুই বলেছিল, যেতে হয়তো যাও, কিন্তু মা বাবাকে একটু বুঝিয়ে নিও। তুমি যদি কথাগুলোকে একটু সামলে চলো, তাহলে ব্যাপারটা বিগড়াবে না। নিখিল জানত যে শালিনীর উদ্দেশ্য খারাপ নয়। সে একজন সংবেদনশীল স্বামী ছিল, কিন্তু বাবা মায়ের অনুভূতিগুলোও বুঝত। তার শুধু এটাই মনে হতো যে শালিনী যেন দুটো বাড়ির দায়িত্বভারকে সমানভাবে সামলায়, যাতে কারো অভিযোগ করার সুযোগ না থাকে। হে ভগবান, শুধু আমার মায়ের শরীরটা যেন ঠিক হয়ে যায়। বাবার শরীরও তো তেমন ভালো থাকে না। না জানি তিনি একা বাড়ির কাজ কিভাবে করছেন। ভাবতে ভাবতে তার চোখ আবার জলে ভরে গেল। শালিনী যখন তার বাপের বাড়ি পৌঁছালো, তখন দেখল মা বিছানায় শুয়েছিল। মুখটা ফ্যাকাশে আর চোখে ক্লান্তি এসেছিল। বাবা রান্নাঘর থেকে বাইরে এসে বলল, শালু তুই এলি? খুব ভালো করলি বেটা। দেখ, আমি বেসনের চিল্লা বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। শালিনীর বাবা একটা টুকরো তার মুখে দিল। তখন শালিনী বলল, বাহ, খুব ভালো হয়েছে বাবা।
চল তুই বস, আমি আরও বানিয়ে আনছি। শালিনী স্নেহের সাথে হেসে বলল, আরে আমি বানিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। এখন আমি এসে গেছি, একটু বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। সে পার্স একপাশে রেখে দিল এবং তখনই কাজে লেগে গেল। জলখাবার শেষ করার পর বাড়ির অবস্থা দেখল। বাসনপত্র এক কোণে পড়েছিল, কিছু কাপড় বারান্দায় ঝোলানো ছিল, কিছু ওয়াশিং মেশিনে, মেঝেতেও নোংরা ছিল। গত 1 মাস ধরে কাজের মাসি আসছিল না, আর মায়ের শরীরও তো ভালো ছিল না। বাবা যতটুকু পারতেন করে নিতেন। শালিনী প্রথমে বাড়ি পরিষ্কার করল, বাসন মাজল, কাপড় ধুলো, তারপর ঝাড়ু মোছা করে পুরো বাড়ি চকচকে করে দিল। মায়ের ওষুধের কথা মনে এলো, তাই চিরকুট নিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু তখনই দরজার ঘণ্টা বাজল। নিখিল, তার স্বামী, দরজায় দাঁড়িয়েছিল। তুমি ক্লান্ত হয়ে যাবে, তাই ভাবলাম তোমাকে সাহায্য করে দিই। নিখিল বলল, আমি তো এখনই ওষুধ আনতে যাচ্ছিলাম, মেডিকেল রিপোর্টও নিতে হতো। তুমি থাকতে দাও, রিপোর্ট আর ওষুধ আমি নিয়ে আসছি। নিখিল বলল এবং ভেতরে এলো। শালিনী এবং তার বাবা মায়ের নিখিলের এই যত্নশীল স্বভাব খুব ভালো লাগত। নিখিল মা বাবার কাছে জিজ্ঞেস করল তাদের শরীর কেমন ছিল। মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে এলো এবং রিপোর্টও সময় মতো এনে দিল। কয়েক ঘন্টার মধ্যে দুজনে মিলে বাড়িটাকে আবার গুছিয়ে দিল। শালিনীর মনে হল যেন বাপের বাড়ি আবার নিঃশ্বাস নিতে শুরু করল। সন্ধ্যা হতেই শালিনী বিদায় নিল। মা হাত ধরে বললেন, চিন্তা করিস না, তোদের দুজনের হাসিমুখ দেখেই শরীর ভালো লাগতে শুরু করেছে। স্কুটার স্টার্ট হলো এবং শ্বশুরবাড়ির দিকে এগোল। নিখিল গাড়ি দিয়ে তাকে ফলো করল। যখন তারা দুজন বাড়ি পৌঁছাল, নিখিল তাড়াতাড়ি করে বলল, তুমি রান্নাঘরে যেও না, আজ আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি, মাঝে মাঝে বাইরের খাবারও ভালো লাগে। শালিনীর মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু শান্তিও ছিল। কিন্তু যেই সে ড্রয়িং রুমে ঢুকল, দেখল সামনে শাশুড়ি শ্বশুর বসে আছে। তাদের চোখে না কোনো চিন্তা ছিল, না সহানুভূতি, শুধু বাঁকা চাহনি আর নীরব প্রশ্ন ছিল। কিন্তু সে তখনও নিজের ঘর পর্যন্ত পৌঁছায়নি যে শাশুড়ির কণ্ঠস্বর তার পা থমকে দিল। এখন ফুরসত হয়েছে তোমার বাড়ি ফেরার, সব কাজ পড়ে আছে, এখন তাড়াতাড়ি রাতের খাবারের প্রস্তুতি নাও, কে জানে কখন বানানো হবে আর কখন পাওয়া যাবে খেতে। কথাগুলো সোজা তীরের মতো তাকে বিঁধল। সে ভেবেছিল শাশুড়ি শ্বশুর তার মায়ের শরীর কেমন ছিল তা জিজ্ঞেস করবে, কিন্তু এখানে তো এই লোকেদের নিজেদের চিন্তাই কষ্ট দিচ্ছিল। জবাবে শালিনী মাথা নিচু করে কিছু বলতে যাচ্ছিল, তখনই নিখিলের কণ্ঠস্বর শোনা গেল, মা, আমি রাতের খাবার অর্ডার করে দিয়েছি, এক্ষুনি আসবে। ঘরে একটা নীরবতা ছেয়ে গেল। বাইরের খাবার? আশাদেবী প্রায় চমকে উঠল। তুই কি চাস বাবা, যেমন বউয়ের মা বিছানায় পড়ে আছে তেমনি আমরাও যেন বিছানা ধরি? বাইরের খাবার খাইয়ে খাইয়ে অসুস্থ করার মতলব তোর? নিখিল শান্ত স্বরে জবাব দিল, আরে না মা, মাঝে মাঝে তো চলে। শালিনী আজ সকাল থেকে বাপের বাড়িতে কাজ করছিল, ক্লান্ত হয়ে গেছে, একদিন বাইরের খাবার খেয়ে নেব তো কিছু বিগড়াবে না। শালিনী চুপচাপ দাঁড়িয়েছিল। আশাদেবী তীক্ষ্ণ স্বরে বলল, ঠিক আছে, আজ বাইরে থেকে খেয়ে নেব, কিন্তু এটা যেন প্রতিবারের কাজ না হয়। মনোহর লালজি, যিনি এতদিন নীরব ছিলেন, তিনি বলতে লাগলেন, দেখ নিখিল, তুই তোর বউয়ের পক্ষ তো নিচ্ছিস, কিন্তু এই রোজ রোজ বাপের বাড়ি ছোটার অভ্যেস ঠিক নয়। ওর বউ শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করা উচিত ওর। 2-4 মাসে কখনো তিথি পার্বণে যায় তো ভালো লাগে, কিন্তু এই রোজ রোজ। বাবুজি, ব্যাপারটা ভালো বা খারাপের তো নয়। ওর মায়ের শরীর সত্যি ঠিক ছিল না, ওর মাকে শালিনী প্রয়োজন ছিল। আরে এখন তো বার্ধক্য এসেছে, কিছু না কিছু তো লেগেই থাকবে। এমন সময় তো ওদের ছেলের থাকা উচিত ছিল তাদের কাছে। সে বিদেশে গিয়ে বসে আছে, আর এখানে সমস্যা আমাদের পোহাতে হচ্ছে। আশাদেবী তীক্ষ্ণ স্বরে বলল। শালিনীর মন ভারী হয়ে গেল। মাঝি, 3 বছরের জন্যই তো গিয়েছে সে সেখানে, 1 বছর তো কেটে গেছে, 2 বছরও কেটে যাবে। তাহলে ততদিন তুমি এই সব করতে থাকবে? শাশুড়ি কটাক্ষ করল। শালিনী পাল্টে জবাব দেবার চেষ্টা করল, মাঝি, মায়ের শরীর। কিন্তু তার কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল। নিখিল তার কাঁধে আলতো করে চাপ দিল এবং ইশারায় তাকে চুপ করতে বলল। ঠিক তখনই দরজার ঘণ্টা বাজল। খাবার এসেছিল। নিখিল টেবিলের ওপর খাবার সাজালো এবং শালিনীকে বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি প্লেটগুলো পেতে দিচ্ছি। শালিনী মুচকি হাসল, কিন্তু তার চোখে জল ছিল। রাতের খাবারের পর দুজনেই ঘরে এলো। তখন নিখিল শালিনীর পাশে বসল। শালিনী, মা বাবার কথাগুলো মনে নিও না, তারা শুধু পুরনো চিন্তাধারার মানুষ। নিখিল, আমি চেষ্টা করি। শালিনীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। কিন্তু মা অসুস্থ, বাবা একা, আমি তাদের কিভাবে ছেড়ে দিই? আর এখানে তো আমার নিঃশ্বাস নেওয়ার ওপরেও প্রশ্ন ওঠে।
নিখিল তার হাত ধরল। আমি আছি তো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে আশা দেবী এবং মনোহর লাল লবিতে সোফায় বসে টিভি দেখছিল। রান্নাঘরে শালিনী জলখাবার তৈরি করছিল। এদিকে নিখিল তার অফিসের ব্যাগে ফাইল ভরে রাখছিল। বারবার ঘড়ি দেখে রান্নাঘরের দিকে আওয়াজ দিল। শালিনী, আমি বেরোচ্ছি। হ্যাঁ, জলখাবার টেবিলে রেখে দিয়েছি, শালিনী জবাব দিল। কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে বাপের বাড়ির চিন্তায় ডুবেছিল। মায়ের শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, এবং কাজের মাসি না আসায় বাড়ির কাজ বাবার কাঁধে ছিল। সে কিছু ভাবল। তখনই তার বাপের বাড়ির পাড়ায় থাকা সরোজ আন্টির কথা মনে এলো। সে তাড়াতাড়ি ফোন ওঠালো এবং নম্বর ডায়াল করল। হ্যাঁ শালিনী বেটা, সব ঠিক তো? সরোজ আন্টির আন্তরিক কণ্ঠস্বর শুনে শালিনী কিছুটা শান্তি পেল। হ্যাঁ আন্টি, শুধু মায়ের শরীরের চিন্তা হচ্ছে, আর কাজের মাসিও তো আসছে না। আপনি কি কোনো বিশ্বস্ত মাসির ব্যবস্থা করে দিতে পারেন? আরে বেটা, এটা তো খুব ছোট্ট একটা ব্যাপার, সরোজ আন্টি হেসে বলল। আমি দেখছি, তুই চিন্তা করিস না। শালিনী ফোন রেখে দিল এবং জলখাবার টেবিলে সাজাল। শাশুড়ি শ্বশুর চুপচাপ খেতে বসল। তাদের নীরবতার মধ্যে গতকালের বিরক্তির হালকা গন্ধ ছিল, কিন্তু শালিনী মনোযোগ দিল না। সে নিজের চিন্তাতেই মগ্ন ছিল। দুপুরের খাবার শেষ করার পর শালিনীকে বাজারে যেতে হতো। বাড়ির সবজি শেষ হয়ে গিয়েছিল এবং আরও কিছু জিনিস নেওয়ার ছিল। সে ভাবল, সব কাজ একসাথে সেরে নেব। বাজারে দোকানদারদের সাথে দরদাম করে সে তাড়াতাড়ি জিনিসপত্র কিনল। সে তখনও সবজির দোকানের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সরোজ আন্টির ফোন এলো। শালিনী, আমি একটা মাসির সাথে কথা বলে নিয়েছি। সরোজ আন্টির কণ্ঠে উৎসাহ ছিল। সে মন দিয়ে কাজ করে এবং সৎও। তুই একবার এসে তাকে সব কাজ বুঝিয়ে দিস। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শালিনীর কণ্ঠে স্বস্তি ছিল। আমি এখনই আসছি। সে স্কুটারটা বাপের বাড়ির দিকে ঘুরিয়ে নিল। শাশুড়ি শ্বশুরকে বলার মানে ছিল বকুনি শোনা। তারপর কে জানে তারা যেতে দেবে কিনা। তাই সে নিখিলকে ফোন করল। নিখিল, আমি একটুক্ষণের জন্য বাপের বাড়ি যাচ্ছি। মায়ের জন্য কাজের মাসির ব্যবস্থা হয়ে গেছে। তাকে কাজ বোঝাতে যাচ্ছি। ঠিক আছে শালিনী, নিখিল জবাব দিল। বাপের বাড়ি পড়ছে সে নতুন কাজের মাসি নিতুকে সব কাজ বুঝিয়ে দিল। নিতু, মায়ের শরীর ভালো থাকে না, তাই খাবার হালকা বানাতে হবে। বাসন রোজ দুবার ধুতে হবে এবং কাপড়ও সময় মতো। নিতু মাথা নাড়ল। জি দিদি, সব বুঝেছি। শালিনী মা বাবার সাথে নিতুর বেতন আর সময় ঠিক করল। তারপর সবজি নেওয়ার জন্য আবার বাজারে চলে গেল। সবজি কেনাকাটা করতে করতে সন্ধে গড়িয়ে গেল। বাড়ি ফেরার সময় রাস্তার ট্রাফিক তাকে আরও দেরি করাল। এদিকে নিখিল অফিস থেকে বাড়ি ফিরেছিল। নিখিল বেটা, এই শালিনী কোথায় রইল? এখনও পৌঁছালো না, আর ফোনও লাগছে না। আশাদেবী অভিযোগের সুরে বলল। নিখিল ফোন চেক করল এবং বলল, মা, ফোন হয়তো সুইচ অফ হয়ে গেছে, তবে ওর সাথে কথা হয়েছিল। বলছিল যে বাপের বাড়িতে একটু কাজ আছে, এখনই আসবে। আরে বাবা, এখানে আমরা চায়ের জন্য বসে আছি আর সে কে জানে এই রোজকার নাটক কবে বন্ধ হবে। ঠিক সেই সময় দরজা খুলল এবং শালিনী ভেতরে এলো। হাতে সবজির থলে ছিল আর মুখে ক্লান্তি ছিল। আশাদেবী তাকে দেখেই বলল, কেন বউ, এখান থেকে তো সবজি আনার নাম করে বেরিয়েছিলে, আর তারপর নিজের মায়ের বাড়ি চলে গেলে? শালিনী থলেটা রান্নাঘরে রাখল এবং শান্তস্বরে জবাব দিল, মাজি, সামান্য একটু কাজ ছিল। মায়ের বাড়িতে কাজ করার জন্য মাসির ব্যবস্থা করতে গিয়েছিলাম। ওখানে সরোজ আন্টি থাকেন না, তিনি মাসি খুঁজে দিয়েছেন। এখন আমাকে বারবার যেতে হবে না। এটা শুনে আশাদেবী আর মনোহরলালের মুখে সন্তুষ্টির ভাব ছেয়ে গেল। এটাই তো তারাও চাইছিল। তারপর আশাদেবী মাথা নেড়ে রূঢ়ভাবে বলল, আচ্ছা আচ্ছা, এটা ঠিক করেছ তুমি। চলো, এবার সবার জন্য চা বানিয়ে আনো। আর হ্যাঁ, সকালের বাসনও তো পড়ে আছে, কাজের মাসি আসানি, সেগুলো ধুয়ে দিও। ক্লান্ত শালিনী চুপচাপ রান্নাঘরে চলে গেল। নিখিলও হাতমুখ ধুয়ে রান্নাঘরে এলো। যতক্ষণ তুমি বাসন ধোচ্ছ, আমি চা বানিয়ে নিচ্ছি, একসাথে বসে খাবো। আরে থাকতে দিন আপনি, অফিস থেকে এক্ষুনি ফিরলেন, চা আমি বানিয়ে নেব। একেবারেই না, আজ তো চা আমার হাত দিয়েই বানানো হবে। ঘাবড়িও না, চিনির জায়গায় নুন দেব না। দুজনেই একসাথে খিলখিল করে হেসে উঠল। ধীরে ধীরে দিন কেটে যেতে লাগল। এখন শালিনীর মায়ের শরীর একটু সামলে গিয়েছিল, তাই শালিনীর চিন্তা কিছুটা কমল। একই সাথে তাদের বাড়িতেও শান্তি আবার ফিরে এসেছিল। শাশুড়ি শ্বশুরও নিজের বউয়ের ওপর এখন পুরোপুরি সন্তুষ্ট ছিল। আর সন্তুষ্টির কারণ এটাই ছিল যে পুরো 15 দিন হয়ে গিয়েছিল আর শালিনী তার বাপের বাড়ি যায়নি। শুধু কোনো কাজের মাসির মতোই দিনরাত তাদের সেবায় লেগেছিল। আজ রবিবার ছিল। দুপুরের খাবারের পর শালিনী রান্নাঘর পরিষ্কার করছিল। বাইরে লবিতে আশাদেবী, মনোহরলাল এবং নিখিল একসাথে টিভি দেখছিল। টিভিতে কোনো পুরনো সিনেমা চলছিল। তখনই আশাদেবীর ফোন বাজল। স্ক্রিনে তার মেয়ে সীমার নাম দেখা গেল। হ্যাঁ সীমা বেটা, সব ঠিক তো?
আশাদেবীর কণ্ঠে উৎসাহ ছিল। ফোনে কিছুক্ষণ কথা হল, আর যেই তিনি ফোনটা রাখলেন তার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আরে বউ, তিনি রান্নাঘরের দিকে আওয়াজ দিলেন। সীমা বিকেলে তার বাচ্চাদের সাথে আসছে, পুরো 1 সপ্তাহ থাকবে এখানে, তাদের জন্য স্পেশাল খাবার তৈরি করে দাও। জি মাজি, আমি এক্ষুনি প্রস্তুতি শুরু করছি। হ্যাঁ, আর শোনো, সীমার মিক্সড ভেজ খুব প্রিয়, ওটা বানিয়ে দিও। আর বাচ্চাদের জন্য পনিরের সবজি, সাথে কিছু মিষ্টিও, ক্ষীরটাই বানিয়ে দিও। ঠিক আছে মাজি, আমি ওটা জবাব দিল এবং রান্নাঘরে জিনিসপত্র গোছাতে লাগল। যেই সে সবজি কাটতে বসল, তখনই তার ফোন বেজে উঠল। আশা দেবী তার মোবাইল উঠিয়ে দেখলেন বউয়ের মায়ের ফোন ছিল। মুখে কোনো ভাব না এনে তিনি চুপচাপ ফোনটা কেটে দিলেন। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই আবার ফোন বাজল। শালিনী তাড়াতাড়ি রান্নাঘর থেকে বাইরে এলো। আমি দেখছি মাজি, বলতে বলতে সে আশা দেবীর হাত থেকে মোবাইল নিল। স্ক্রিনে মায়ের নম্বর দেখে তার বুক ধক করে উঠল। সে ফোনটা ধরল। হ্যাঁ মা, সব ঠিক। শালিনী বেটা, তোর বাবার কাশি থামার নাম নিচ্ছে না। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, কিন্তু শালিনীর কপাল ঘেমে উঠল। তার মুখটা সাদা হয়ে গেল। নিখিল তার অবস্থা দেখল, তো সাথে সাথেই উঠে কাছে এলো। কি হয়েছে শালিনী? ওই মায়ের ফোন ছিল। শালিনীর স্বরে ঘাবড়ানোর ভাব ছিল। বাবার কাশি খুব বেড়ে গেছে, তার অবস্থা খারাপ। এমনিতেই তিনি হাঁপানির রুগী, মনে হয় অ্যাজমার অ্যাটাক এসেছে। ডাক্তারকে তারা ফোন করে ডেকে নিয়েছেন, কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে। এটা শুনে আশা দেবী আর মনোহরলাল একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। শালিনী নিখিলের দিকে তাকালো এবং বলল, রাতে খাবার আমরা বাইরে থেকে মুঙ্গিয়ে নেব, কিন্তু এখন আমার যাওয়া খুব জরুরি। আশা দেবী ভ্রু কুচকে বলল এবং তীক্ষ্ণ সুরে বলল, এই তো, এখন পর্যন্ত মা অসুস্থ ছিল, এখন বাবা অসুস্থ। আমার তো বুঝতেই অসুবিধা হচ্ছে, এই নাটক আর কতদিন চলবে? নিখিল মাঝখানে কথা বলল, মা প্লিজ এখন এসব কথা বলো না, শালিনীর বাবার শরীর গুরুতর। মনোহরলাল রাগে টিভির রিমোট সোফার উপর আছড়ে ফেলল এবং বলল, এখন কেন নয়, যে কথা হবে তা এখনই হবে, অনেক হয়েছে এই সব। আশা দেবী শালিনীর দিকে তাকিয়ে বলল, দেখ বউ, ডাক্তারকে তো তোর মা ডেকেই নিয়েছেন, তিনি চিকিৎসা করে দেবেন, তাহলে তোর সেখানে যাওয়ার কি প্রয়োজন? বাপের বাড়ির চেয়ে এখন শ্বশুর বাড়ির ওপর মনোযোগ দাও। ছোট ছোট কথাতে সেখানে চলে যাওয়া সম্পূর্ণ ভুল। তোমার মা বাবা বিয়ে করিয়ে তোমাকে এখানে পাঠিয়েছেন, এখন ওই বাড়ি তোমার নয়, এটাই তোমার বাড়ি। বাপের বাড়ি ভুলে শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করো। শালিনীর মুখ রাগে লাল হয়ে গেল। সে গভীর নিঃশ্বাস নিল এবং দৃঢ়স্বরে বলল, মাজি, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি শ্বশুরবাড়ির দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমার মা বাবাও আমার আপন। বেশক আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তো কেটে যায়নি। আমার শিরায় তাদেরই রক্ত দৌড়ায়। আমি আজও তাদের মেয়ে এবং তারা আমার মা বাবা। আমরা কবে বললাম যে তারা তোমার মা বাবা নয়? আমরা শুধু এতটুকুই বলছি যে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির ওপর মনোযোগ দেওয়া উচিত, বাপের বাড়ির নয়। তোমার মা বাবার দায়িত্ব তোমার ভাই দেখুক, এটা তোমার কাজ নয়। এটা শুনে নিখিলের ধৈর্য ভেঙে গেল। সে রেগে বলল, বন্ধ করুন মা, এক তো শালিনীর বাবা অসুস্থ, তার উপর আপনারা কিছু বুঝতে চাইছেন না। মনোহরলাল নিখিলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। বুঝতে তো তুই চাইছিস না বেটা, স্ত্রৈণ হয়ে তার হ্যাঁ হ্যাঁ মিলিয়ে বেড়াস, লজ্জা করে না? আমাদের কথার কোনো মূল্য রইল না তোর কাছে? কিন্তু এবার অনেক হয়েছে, আজ তো ফয়সালা হয়েই থাকবে। হয় তোকে নিজের মা বাবাকে বাঁচতে হবে, অথবা নিজের স্ত্রীকে। নিখিলের মুখ রাগে থমথম করছিল। সে জোরে বলল, ঠিক আছে, আপনারা ফয়সালা চাইছেন তো, তাহলে শুনে নিন আমার ফয়সালা। আমরা আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি কি বললি তুই? আশাদেবীর কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখ রাগ আর আঘাতে বিস্ফারিত হয়ে গেল। আমাদের ছেড়ে যাওয়ার কথা বলছিস? তোর মা বাবাকে, যারা তোকে এই পৃথিবীতে এনেছিল, তোকে লালন পালন করে বড় করেছে, পড়িয়েছিল, লিখিয়েছিল, আজ তুই যা আমাদের বদৌলতে। তোর ইচ্ছা পূরণ করার জন্য আমরা না জানি কত আপোষ করেছিলাম, কিন্তু তোর কোনোদিন কোনো অভাব হতে দিইনি। আর আজ তুই গতকাল আসাই মেরিটির জন্য আমাদের ছেড়ে যাওয়ার কথা বলছিস? নিখিল গভীর নিঃশ্বাস নিল এবং শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দিল, মা, বাবুজি, আপনারা যে কথাগুলো এক্ষুনি বললেন, সেই কথাগুলো কি শালিনীর ওপর প্রযোজ্য নয়? তার মা বাবাও তো তাকে জন্ম দিয়েছেন, আদর করে পালন করেছেন, তাকে পড়িয়েছিলেন, লিখিয়েছিলেন। তারাও তো তাদের মেয়ের জন্য জীবনে না জানি কত আপোষ করেছিলেন, তার বিয়ের জন্য না জানি কত কষ্টে টাকা পয়সার ব্যবস্থা করেছিলেন যাতে সে খুশি থাকে। তাহলে কি তার কর্তব্য নয় যে সে তার মা বাবার দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াবে? মা বাবা তো মা বাবাই, সে আমার হোক বা শালিনীর। মা বাবার প্রতি কর্তব্য পালনে ভেদাভেদ কেন?
আর যদি সে নিজের মা বাবার সেবা করতে না পারে তাহলে আমার কি অধিকার আছে আপনাদের সেবা করার? আমি নিজেও চলে যাচ্ছি আপনাদের ছেড়ে। ঘরে নীরবতা ছেয়ে গেল। আশাদেবী আর মনোহরলাল একে অপরের দিকে তাকাতে লাগল, কিন্তু তাদের কাছে জবাব ছিল না। শালিনীর চোখ জলে ভরে এলো। তার কথাগুলো নিখিল নিজের কণ্ঠস্বর দিয়েছিল, কিন্তু মনোহরলালজি আর আশাদেবী পুরোপুরি চুপ ছিল। নিখিল গাড়ির চাবি উঠালো। চলো শালিনী, প্রথমে তোমার বাবাকে সামলানো জরুরি, বাকি কথা পরে দেখব। শালিনী চোখ নিচু করল, কিছু না বলে নিখিলের পেছনে হেঁটে গেল। শালিনী তাদের বাড়ি পৌঁছাতেই মা দরজা খুলল। ডাক্তার এইমাত্র এসেছেন বেটা, ইঞ্জেকশন দিয়েছেন, বলছিলেন যদি সময় মতো চিকিৎসা না হতো তো বিপদ বেড়ে যেত। শালিনী বাবার কাছে গেল, তার কপাল আদর করল এবং ধীরে বলল, বাবা, এবার সব ঠিক হয়ে যাবে, আমি এখানেই আছি তো। বাবা তার আঙুল ধরলেন এবং একটা হাসির সাথে মাথা নাড়লেন। নিখিল এক কোণে দাঁড়িয়ে এইসব দেখছিল। মেয়ে আর বাবার মধ্যে একটা অদৃশ্য কিন্তু খুবই মজবুত বাঁধন। ডাক্তার ওষুধ লিখলেন এবং টেস্ট করানোর কথা বললেন, তাই নিখিল আর শালিনী বাবাকে তাদের সাথে গাড়িতে বসিয়ে টেস্ট করানোর জন্য নিয়ে গেল। সেই সন্ধ্যায় দরজায় টোকা পড়ল। শালিনী দরজা খুলল। সামনে আশাদেবী আর মনোহর লাল দাঁড়িয়েছিল। হাতে বাড়ির তৈরি খাবারের টিফিন ছিল, যার মধ্যে শালিনীর বাবার জন্য খিচুড়ি এবং বাকিদের জন্য রুটি সবজি ছিল। শালিনী অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। আশাদেবী টিফিনটা টেবিলের ওপর রাখলেন এবং তারপর শালিনীর বাবার শরীর কেমন ছিল তা জিজ্ঞেস করতে লাগলেন। কিছুক্ষণ পর যখন আশাদেবী আর মনোহর লালজি ফিরে যেতে লাগলেন, শালিনী চুপচাপ তাদের সাথে দরজা পর্যন্ত এলো। দরজার চৌকাটে থেমে আশাদেবী তার হাত ধরলেন এবং প্রথমবারের মতো একজন মায়ের মতো হেসে বললেন, বেটি, নিজের বাবার পুরো খেয়াল রেখো। যতক্ষণ না তিনি সুস্থ হন এখানেই থাকো, ওখানকার চিন্তা করো না, আমি সব সামলে নেব। হয়তো তারা বুঝতে পেরেছিল যে বউ কোনো পশু নয় যাকে খোঁয়াড়ে এনে খুঁটিতে বেঁধে দেওয়া হলো। সেও মানুষ, যার স্বাধীনতা বাকি মানুষদের মতোই প্রিয়। শালিনী স্তব্ধা হয়ে রইল। সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ পেল না। অশ্রুসিক্ত চোখে এসে ঝুঁকে শাশুড়ি শ্বশুরের পায়ে হাত দিল এবং ভেতরে এলো। সবাই মিলে টিফিন থেকে খাবার বের করে একসাথে খেল। নিখিল সেই রাতেই ফিরে গিয়েছিল, কিন্তু যখন দুদিন পর শালিনী বাপের বাড়ি থেকে ফিরে তার শ্বশুর বাড়ি এলো, তখন বাড়ির হাওয়া কিছুটা বদলে গিয়েছিল। এখন বাড়ির পরিবেশ আগের মতো ভারী ছিল না। যে শাশুড়ি শ্বশুরের প্রতিটি কথায় তিক্ততার বিষ মিশে থাকত, আজ তাদের সুরে মমতার প্রেমের মিষ্টিতা ছিল। বাড়ি সেটাই ছিল, মানুষও তারাই ছিল, শুধু দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। এখন প্রতিটি কথায় বউকে আদেশ দেওয়া হতো না, বরং মতামত নেওয়া হতো। সে এখনও বউ হয়ে শ্বশুরবাড়ির সমস্ত কর্তব্য পালন করত, কিন্তু কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে মা বাবার কাছে গিয়ে তাদের শক্তি হয়ে দাঁড়াত, কারণ বউ হওয়ার সাথে সাথে সে একজন মেয়েও ছিল। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। এটাও জানান যে আপনারা এই গল্পটি ভারতের কোন শহর থেকে শুনছেন। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে হাই বাটনও টিপে দিন, যাতে এই ভিডিওটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনাকে ধন্যবাদ।